আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬, ২৭, ইভেনচুয়ালি ২৮ হোয়াটএভার ইন্টারমিডিয়েটের সাথে জড়িত তোমরা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছো, এমসিকিউ নিউক্লিয়াস সিরিজের আজকের দ্বিতীয় ভিডিও। আমি প্রথম ভিডিওতে কোষ ও এর গঠন নিয়ে আলাপ করেছি এবং ইউজুয়ালি তোমরা জানো যে এই এমসিকিউ নিউক্লিয়াস সিরিজ, এই সিরিজটা কেবলমাত্র পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এখন ডিজাইন বলতে এটা তো ঐরকম ডিজাইন না। মানে এখানে আমি কি করছি? জাস্ট প্রশ্নগুলাকে কালেক্ট করছি। কোন প্রশ্ন? বিগত বছরের ২০১৫ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত যত প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলার সলভ করব। এখন কেন এটার সলভ বা এটার সলভ কেন করা দরকার? কারণ ইন্টারমিডিয়েটটা হচ্ছে একটা স্টুডেন্টের এমন একটা জার্নি, যে জার্নিটাতে স্টুডেন্টের একটু লোড বেশি থাকে। তো একটা স্টুডেন্ট একাডেমিক লাইফে যতই পড়ালেখা করুক না কেন, পরীক্ষার আগে একটা স্ট্রেস ফিলিং থাকে। আর সেই স্ট্রেস ফিলিংটাকে কমানোর জন্য যেটা দরকার সেটা হইল একটা আ একটা কম্প্রিহেন্সিভ আউটলুক, একটা কম্প্রিহেন্সিভ লেখাপড়া, সেটাই আমি করার চেষ্টা করব। সো আমি একটু নতুন আঙ্গিকে নতুনভাবে, যেহেতু কোষ বিভাজনের ক্লাস আমি মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশনের ক্লাস আমি আগেও দিয়েছি। একই জিনিস এবং টপিকটা খুব একটা কঠিন না। আমি একটু নিজেরা ভাগ করে ফেলছি ডিজাইন করে যে একটা কোষ বিভাজন হচ্ছে। সো আমি আজকে তোমাদের সাথে ১১৫টা এমসিকিউ সলভ করব। এই ১১৫টা এমসিকিউ সলভ করার পরে এই চ্যাপ্টারে আর কিছু বাকি থাকবে না। তবে এমসিকিউ এ যাবৎকালে বোর্ড স্ট্যান্ডার্ড যদি আমি চিন্তা করি যেমন আসে, একটু সহজেই আসে। তো একটু এটাকে ভালোমতো করার জন্য আমাদের একটু বোঝা লাগবে এই চ্যাপ্টারের টপিক কী, কী? এই চ্যাপ্টারের মূল টপিকগুলা কী, কী? ১ নাম্বার টপিক হচ্ছে, অনেক ভালো করে বোঝা লাগবে এখানে অ্যামাইটোসিস আছে। অ্যামাইটোসিস, শুরুতেই অ্যামাইটোসিস আছে। তোমরা এটা জানো, এই চ্যাপ্টারে অ্যামাইটোসিস আছে। ২ নাম্বার, এই চ্যাপ্টারে সুন্দর করে মাইটোসিসের ব্যাখ্যা দিয়েছে। এখন যে কোনো কোষ বিভাজনের শুরুতেই যখন কোনো প্রস্তুতি পর্যায়ে থাকে, আমরা জানি এটাকে ইন্টারফেজ বলে। হ্যাঁ? ইন্টারফেজ বলে। ৩ নাম্বার পয়েন্ট, এই চ্যাপ্টারের আরেকটা ভালো জিনিস যেইটা আ আসেই পরীক্ষায়, সেটা হচ্ছে কোষচক্র। সেল সাইকেল, তাই না? হাওয়ার্ড অ্যান্ড পেল্ক। সো এই যে সেল সাইকেলের যেই ব্যাখ্যাটা, একটা চক্র, কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন যে চক্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায় তাকে কোষচক্র বলে। কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন যে চক্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায় তাকে কোষচক্র বলে। তাহলে এই যে কোষচক্র, এই কোষচক্রের মধ্যে মানে মূল কথা হচ্ছে ইন্টারফেস আর হচ্ছে এমফেস। তা আমি যদি একটু এটাকে ভাগ করি একভাবে, যে একটা হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেস লাইনটা হচ্ছে ইন্টারফেস। তো এই যে ইন্টারফেস, এটার মানে হচ্ছে প্রস্তুতি পর্যায়। ইন্টারফেস মানে কি? প্রস্তুতি পর্যায়। ইন্টারফেস মানে হচ্ছে প্রস্তুতি পর্যায়। আর ইন্টারফেজের পরে বাকি থাকে এম ফেজ। আর ওই এম ফেজের মধ্যে এম যে ফেজ, এটা হচ্ছে মাইটোটিক ফেজ। এটাকে বলা হয় মাইটোটিক, মাইটোটিক ফেজ। তাহলে এই মাইটোটিক ফেজের মধ্যে ৫টা ভাগ আছে। সেটা কি? আমরা জানি প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এবং এটা তোমরা সেই 9 থেকে পড়ে আসতেছো। এখন এই যে ইন্টারমিডিয়েটে তোমরা কয়দিন পরে পরীক্ষা দিবা, আমার এই সিরিজটা কেবলমাত্র পরীক্ষার আগে বা একটা স্টুডেন্টের পড়া হয়ে গেছে, রিভিশন করার মতন করে আমি ব্যাখ্যা করেছি। আমি কিন্তু কোষ-ওয়ের গঠনে অনেক ব্যাখ্যা করিনি। মাত্র ৭৩ মিনিটের ক্লাস। আমার কোষ-ওয়ের গঠন, এটা ৭৩ মিনিটের ক্লাস ছিল। তোমরা জানো যে আ আমাদের যে YouTube-এ আমি যে নিউক্লিয়াস সিরিজের ক্লাস দিয়েছি, সেখানে একদম এটা শুরুতেই আছে, শুরুতেই আছে। আ আমাদের লোকজন আবার মতু-পাতলু দেখে। সো একটু যাই, একটু তোমাদেরকে দেখাই। চ্যানেলের মধ্যে একদম শুরুতে আমার এই যে আ ভিডিওস, আমি আলাদা করে একটা প্লেলিস্ট বানিয়েছি। ১ম যে ভিডিওটা ২০ ঘন্টা আগে আপলোড করেছি। এই ২০ ঘন্টা আগে কোষ ও এর গঠনের সম্পূর্ণ এমসিকিউ। যদিও এখানে সম্পূর্ণ এমসিকিউ বলা ঠিক হয় নাই। এখানে আমি মাত্র ৭৩ মিনিট পড়াইছি।
তাই না? 73 মিনিটস। এই 73 মিনিটসের মধ্যে কোষের গঠনের 90টা এমসিকিউ আমি করেছি। কিন্তু সারপ্রাইজিংলি কোষ বিভাজনে এর চেয়ে বেশি এমসিকিউ আজকে করব, 115টা। দেখি কতক্ষণ লাগে, চেষ্টা করবো এটা কাভার করার। এখন কোষচক্রের পরে 4 নাম্বার সবচাইতে ইম্পর্টেন্ট এই টপিক, সেটা হচ্ছে মিওসিস। তো মিওসিস কোষ বিভাজনে একটা মাতৃকোষ থেকে যে 4টা অপত্য কোষ হয়, এটা তোমরা সবাই জানো। এবং ক্রোমোজোম সংখ্যা যে অর্ধেক হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই যে তোমরা জানো। তো ক্রোমোজোম অর্ধেক হয়ে যাওয়ার কারণে এটার নাম হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন, তাই না? এটার নাম হ্রাসমূলক কোষ বিভাজন। তাহলে হ্রাসমূলক কোষ বিভাজনের ক্ষেত্রে কনসেপচুয়ালি যেটা মাথায় রাখা লাগবে, একটা কোষ থেকে 4টা কোষ হওয়ার সময় অনেক স্টেপ পার হইতে হয়। শুরুতে ইন্টারফেস, মানে প্রস্তুতি পর্যায়ে, এরপরে মিওসিস 1, এরপর ইন্টারকাইনেসিস, তারপর মিওসিস 2। তো মিওসিস 1-এর যেই ফেজগুলা, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, এর মধ্যে প্রোফেজ 1-এর 5টা উপপর্যায় আছে। কি কি? লেপ্টোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, প্যাকাইটিন, ডায়াকাইনেসিস। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, 5টা স্টেপ আছে। সো এই যে 1, 2, 3, 4, এই 4টা মূল টপিকের পরে আরেকটা জিনিস একটু আলাদা করে বলতেছি, যেটা মিওসিসের মধ্যেই আছে। এইটার নাম হইল ক্রসিং ওভার। এটার নাম হচ্ছে ক্রসিং ওভার। তো এই যে ক্রসিং ওভার হচ্ছে 2টা নন সিস্টার ক্রোমাটিড একটা আরেকটার সাথে অংশের বিনিময় হবে। বিষয়টা অনেক সহজ না? 2টা নন সিস্টার ক্রোমাটিডের একটার সাথে আরেকটার অংশের বিনিময় হচ্ছে ক্রসিং ওভার। তো থমাস হান্ট মর্গান 1909 সালে ভুট্টার মধ্যে যেই ক্রসিং ওভারটা দেখছেন, সেই ক্রসিং ওভারের ফলে জীববৈচিত্র্য সৃষ্টি হচ্ছে। তো এই চ্যাপ্টারটা আমি বিশ্বাস করি যে তোমাদের সবার কাছে সহজ মনে হয়। সহজ মনে হয়? সহজই লাগে, অস্বাভাবিক কিছু না, সহজ। এখন প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে আমাকে একটু বলেন যে এই চ্যাপ্টারের ঘটনাটা কি আসলে। আমি যদি ইন শর্ট একটু বুঝাই, যে অ্যামাইটোসিস কোষ বিভাজন হইল এমন একটা কোষ বিভাজন, যে কোষ বিভাজনে সরাসরি একটা অপত্য কোষ, মানে 2টা অপত্য কোষ সৃষ্টি হবে কোনো জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া ছাড়া। তার মানে অ্যামাইটোসিসকে আমরা কি বলছি? আমরা বলছি হচ্ছে প্রত্যক্ষ প্রত্যক্ষ কোষ বিভাজন। আমরা অ্যামাইটোসিসকে বলছি প্রত্যক্ষ কোষ বিভাজন, বা এটাকে বলা হয় ডিরেক্ট সেল ডিভিশন। এটাকে ইংলিশে বলে ডিরেক্ট সেল ডিভিশন। সো এটা নিয়ে আমার কোনো সে নাই, আমি জানি তোমরা এগুলো পারো। মাঝখানে একটা খাঁজ তৈরি হবে, একটা মাতৃকোষের ভিতরে নিউক্লিয়াসটা লম্বা হবে, মাঝখানে খাঁজ সৃষ্টি হবে এবং সাইটোকাইনেসিস হবে। সো এটা নিয়ে আমার কোনো কথা নাই। মূল যে বিষয়টা, তোমরা এটা জানো কিনা যে একটা কোষ বিভাজনে, যেহেতু এখানে এমসিকিউ আমি সলভ করব, কনসেপচুয়ালি তোমাদেরকে একটু সাউন্ড থাকা লাগবে যে আসলে আমার 2টা জিনিসের বিভাজন হচ্ছে। একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন হওয়া লাগবে। তো নিউক্লিয়াসের বিভাজন যে হইতে হবে, আরেকটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন। এখন এই নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলি? আমরা এইটাকে বলি ক্যারিওকাইনেসিস। আমরা এটাকে কি বলি? ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলি সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস। তাহলে যে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস, খেলাটা কি? খেলাটা হচ্ছে ক্যারিও, রাইট? এটা তোমরা জানো। ক্যারিও এই শব্দটার মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিও এই শব্দটার মানে কি? নিউক্লিয়াস। আর সাইটো, এটা বোঝাই যাচ্ছে যে সাইটোপ্লাজমের কথা বলেছে, তাহলে সাইটো এই শব্দটার অ্যাকচুয়ালি এটার মিনিং হচ্ছে সেল। তাহলে ক্যারিও এবং সাইটোকাইনেসিসের সাথে আরও কিছু শব্দ এখানে জড়িত থাকবে এই চ্যাপ্টারের ওয়ার্ড মিনিং এর ক্ষেত্রে। এবং ওয়ার্ড মিনিং বা টার্মিনোলজিগুলো কেমন? সে ফর এক্সাম্পল, যখন অস্বাভাবিক কোষ বিভাজন হয়, তখন সেখানে কিছু টার্মিনোলজি আছে, একটু মনে করে দেখো। কার্সিনোজেনিক, মিউটাজেনিক, মেটাস্ট্যাসিস, অ্যাপোপ্টোসিস, নেক্রোসিস, ইন্টারকাইনেসিস, মেটাকাইনেসিস।
সো আমরা ধাপে ধাপে এই জিনিসগুলো বলার চেষ্টা করব। এবার কোষচক্র, এই জায়গা থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসে, প্রশ্ন আসার ব্যাপার না। এখান থেকে পরীক্ষা কনফার্ম কমন থাকে এবং এই চিত্রটা তোমরা পড়ে আসছো। ঘটনা হচ্ছে যেটা এস দশা, যেটা এস দশা বুঝো, যেটা এস দশা, এটাকে কেন এস দশা বলা হয়? কারণ এটা হচ্ছে সিনথেসিস। তাইলে একটা হচ্ছে G1 দশা মানে গ্যাপ 1, আরেকটা হচ্ছে এস বা সিনথেসিস, আরেকটা হচ্ছে গ্যাপ 2। আর মাঝখানে যে বিভাজন পর্যায় এখানে 5 থেকে 10% টাইম লাগে এবং এইখানে ওভারঅল 5টা স্টেপ আছে। এটা হচ্ছে প্রোফেজ, তারপর প্রোমেটাফেজ, এরপর মেটাফেজ, এরপর অ্যানাফেজ আর টেলোফেজ। তো মোটামুটি এই ভাগ আমরা 9-10-এ থাকতে পড়ে আসছি। এগুলো নিয়ে আমার সে হচ্ছে G1S আর G2 দশায় যে কি হয় সেইটা তোমার মনে আছে কিনা, সেইটা তোমার মনে আছে কিনা একবার তুমি রিভিশন করো, একবার আমার সাথে একটু রিভিশন করো। যখন তুমি G1 দশা, যখন তুমি G1 দশাটা পড়বা, G1 দশা পড়বা, তোমার অবশ্যই এই জিনিসগুলোকে মাথায় রাখা লাগবে যে এখানে মূল যে আলোচনার বিষয়টা সেটা কি, যে একটা কোষের সিদ্ধান্ত, একটা কোষের সিদ্ধান্ত হচ্ছে G1 দশায়। তোমার মাথায় থাকা লাগবে G1 দশায় সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয়। আমি ওগুলো লিখতেছি না, লিখলে সময় বেশি লাগবে, একটু বলে বলে যাচ্ছি যেন তোমার পড়ছো, আমি কিন্তু ডিটেইলে যাচ্ছি না। সাইক্লিন নামক একটা যৌগ তৈরি হবে যেটা সিডিকের সাথে যুক্ত হবে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সিডিকে কি করে? ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। কেন? কারণ কোষ বিভাজনের সময় এনার্জি লাগবে, আর সেই এনার্জি ফসফোরাইলেশন থেকে ডিফসফোরাইলেশন থেকে ফসফেট যুক্ত হয়ে বা ফসফেট এই মানে কার্যক্রমটা করার জন্য এনার্জি দিবে। মোট চক্রের মোটামুটি 30 থেকে 40% সময় এখানে ব্যয় হয়। এই যে একটা মানে ইনফরমেশন, এটা কোনোভাবে ভোলা যাবে না যেটা G1 দশা, এটা নিশ্চিতভাবে এখানে সাইক্লিনের নাম তোমার মনে রাখতে হবে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের নাম মনে রাখতে হবে, এবং অবশ্যই 30 to 40% সময় যে এখানে লাগে এটা মনে রাখা তোমার কাছে কোনো ম্যাটারই না। আর যেটা হচ্ছে এস দশা, এটাকে বলা হয় সিনথেসিস, এটাকে বলা হয় সিনথেসিস। তার মানে এখানে ডিএনএ রেপ্লিকেশন হবে, ডিএনএ রেপ্লিকেশনের জন্য যত এনজাইম প্রয়োজন সেটা শুরুতেই সৃষ্টি হয়ে যাবে এবং এইখানে সময়কাল হচ্ছে 30 to 50%। আর G2 দশা, যেটাকে গ্যাপ 2 বলছি আমি, এই দশায় ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর থাকবে, খুবই ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখবা। এমপিএফ ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর থাকবে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এবং এই ফ্যাক্টরের কারণে 10 থেকে 20% সময়ের মাধ্যমে আমার G2 দশার কাজ শেষ হবে। তাহলে এই এক হচ্ছে G1S এবং G2, এই তিনটা দশা, G1S এবং G2 এই তিনটা দশার সময়কালের মধ্যে পুরা চক্রটার 90 থেকে 95% কাজ সম্পাদিত হয়। আর এম ফেজ যেটা, রাইট, এম ফেজ যেটা, এম ফেজ মাথায় রাখো, এই এম ফেজে 5 থেকে 10% সময় অতিবাহিত হয় এবং এই এম ফেজের মাধ্যমে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ প্রত্যেকটা চক্রের নির্দিষ্ট কার্যক্রম আছে, যেটা আমি পরে ব্যাখ্যা করছি। তোমরা আপাতত এতটুক জিনিস মাথায় রাখছো কিনা বলো? বিপাকীয় নিউক্লিয়াস, যখন ক্রোমোজোমের ক্ষেত্রে মানে নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয়াস বিভাজিত হতে থাকবে তখন সেটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস এবং এটা ইন্টারফেজ ধাপে হয়। আমরা এগুলো সব পড়ব। কোষ বিভাজনের যেই প্রস্তুতিমূলক পর্যায় এটাকে ইন্টারফেজ বলে, তোমরা একবার মাথায় রাখো। এই জিনিসগুলো সব সামনে আসতে থাকবে। এরপর এই যে প্রোফেজ দশা, তারপর এই যে প্রো মেটাফেজ দশা, এই যে মেটাফেজ দশা, তারপর অ্যানাফেজ দশা, এরপর টেলোফেজ দশা, এরপর সাইটোকাইনেসিস। মনে আছে? এখানে টোটাল 5টা ঘটনা আছে এবং এই 5টা ঘটনার ছবি তোমার চোখের সামনে রাখা লাগবে, চোখের সামনে রাখা লাগবে। এখানে কি হচ্ছে, এটা সবচেয়ে দীর্ঘ পর্যায়, এইটা সবচেয়ে দীর্ঘ পর্যায়, প্রোফেজ দশাটা সবচেয়ে দীর্ঘ পর্যায়, প্রোফেজ দশাটা হচ্ছে সবচেয়ে দীর্ঘ পর্যায়। এরপর
এইখানে মানে ক্রোমাটিড ভেঙে যাবে, মানে ক্রোমোজোম ভেঙে ক্রোমাটিড হবে। লাইনটা হচ্ছে ক্রোমোজোম ভেঙে ভেঙে কি হবে? ক্রোমাটিড হবে। ক্রোমোজোম ভেঙে ক্রোমাটিড হবে। 3 নাম্বার দশা। ক্রোমোজোম ভেঙে কি হবে? ক্রোমাটিড হবে। 3 নাম্বার পয়েন্ট যেটা অফকোর্স মনে রাখা লাগবে, যে এখানে এই ক্রোমোজোমগুলো যেগুলো এরকম সংকুচিত মানে একদম জালিকাকার ছিল, সেটা আস্তে 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 মানে স্থূল হওয়া শুরু করবে। তোমরা যখন এই টপিকটা পড়বা, তোমাদের যখন প্রোফেজ দশাটা তুমি পড়বা, তোমার চোখের সামনে এই পুরা চিত্রটা একটু ভাসতে হবে, যে তুমি যেগুলা পড়ছো অবশ্যই দাগায় দাগায় পড়ছো, এগুলা যেন তোমার চোখের সামনে ভাসে যেন। যখন তুমি মানে এখানে জল বিয়োজন হবে, জল বিয়োজন জল বিয়োজন হবে। যখন তুমি প্রোমেটাফেজে যাবা, অবশ্যই 2 মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের কথা তোমার মাথায় থাকবে। স্পিন্ডল যন্ত্রের কথা মাথায় থাকবে। প্রতিটি তন্তুকে স্পিন্ডল ফাইবার বলে। প্রতিটি তন্তুকে স্পিন্ডল ফাইবার। ফাইবার মানে কি? সুতা। এই স্পিন্ডল ফাইবারের মধ্যে যেই সেন্ট্রোমিয়ারটা লেগে থাকবে, মানে যেই সেন্ট্রোমিয়ারটা আসলে মানে যে স্পিন্ডল ফাইবারের সাথে সেন্ট্রোমিয়ার লেগে থাকবে, তার নাম হচ্ছে আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার। আর এই যে মানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস কিন্তু স্টিল তখনও বিলুপ্ত হয় নাই, বিলুপ্ত হওয়ার পথে। সো এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে। হ্যাঁ, আচ্ছা, এরপর যখন মেটাফেজে আসলে 3টা শব্দ কখনো মিস করো না। 3টা শব্দ। 1 নাম্বার, ক্রোমোজোমগুলো মাঝে এসে অবস্থান করে। তাহলে এই যে মাঝে এসে অবস্থান করে, এইটার নাম হচ্ছে মেটাকাইনেসিস। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করার যে প্রসেস, তার নাম মেটাকাইনেসিস। ভুলো না, কখনো ভুলো না। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে কি? মেটাকাইনেসিসের পরের স্টেজটা হচ্ছে যখন ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা হয়, তখন এটাকে বলা হয় কনডেনসেশন। সবচেয়ে খাটো এবং মোটা হয়। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ক্রোমোজোমগুলো সবচেয়ে কুণ্ডলিত অবস্থায় থাকে, এটাকে বলা হয় সুপার কয়েলিং। তো একটা হচ্ছে কনডেনসেশন আর একটা হচ্ছে সুপার কয়েলিং। এখানে মোট 3টা নাম বা এই 3টা টার্মিনোলজি একটু মনে রাখা লাগবে। মেটাকাইনেসিস, কনডেনসেশন আর একটা হচ্ছে সুপার কয়েলিং। তারপরে অ্যানাফেজ। এখানে আইসা একটু মাথায় রাখবা, এইখানে আইসা কিন্তু 2টা ক্রোমাটিড ভাগ হয়ে যায়, মানে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যায়। এখানে আইসা সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যাবে। এবং এইখানে আরেকটা জিনিসও মনে রাখা লাগবে, যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার মেমব্রেন প্লাস নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত থাকবে না। এরপরে এটাও মনে রাখতে হবে যে এই পর্যায়ে শেষে এসে সেন্ট্রোমিয়ার 2টা ভাগ হয়ে যাবে। সেন্ট্রোমিয়ার মানে অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হবে বা ক্রোমোজোম সৃষ্টি হবে, অপত্য ক্রোমোজোম সৃষ্টি হবে। এখানে এসে ভাগ হয়ে যাবে। ভাগ হওয়ার পর এখানে এসে দৌড়াদৌড়ি শুরু হবে। আর যখন দৌড়াদৌড়ি শুরু হবে, তখন VLJI এই 4টা আকৃতির ক্রোমোজোম দেখা যাবে: সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তাহলে এইটা হচ্ছে মেটাসেন্ট্রিক, এইটা হচ্ছে মেটাসেন্ট্রিক, এইটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, এইটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, এইটা হচ্ছে টেলোসেন্ট্রিক। এই জিনিস কিন্তু ভোলা যাবে না, VLJI। এবং এইখানে এসে প্রোফেজের উল্টা ঘটনাটা ঘটবে। স্যাট ক্রোমোজোমের গৌণকুঞ্চনে নিউক্লিওলাস সৃষ্টি হবে। হ্যাঁ, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের পুনরাবির্ভাব হবে। ক্রোমোজোমগুলো আবার সংকুচিত হয়ে পেঁচানো এবং কয়েল আকৃতি হবে। 2টা অপত্য কোষ ভাগ হবে। এবং সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই জায়গার মধ্যে সেল
প্লেট দেখা যাবে, সেল প্লেট। কোষ প্লেট দেখা যাবে, কোষ প্লেট দেখা যাবে, কোষ প্লেট দেখা যাবে। বুঝতে পারছি? এখন ঘটনা হলো স্যার, সাইটোকাইনেসিসে কি হয়? কাইনেসিস শব্দটার মানে হচ্ছে বিভাজন। তাহলে সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস এই শব্দটার মানে হচ্ছে সাইটোপ্লাজম, প্লাজম এর বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন। শব্দগুলারে একটু ফিল করছো, এই তোমরা আগের থেকে পড়ছো, এটা নিয়ে আমার কোনো সে নাই। এবং আমি এখানে চিত্রগুলা কেন দেখাচ্ছি, তোমরা যখন এমসিকিউ অ্যান্সার করতে যাবা বোর্ড পরীক্ষায়, তখন একটা চ্যাপ্টারের উপরে মানে কতটুকু তোমাদের যে দক্ষতা আছে, এই দক্ষতাটা মেজার কইরা তোমরা পরীক্ষার খাতায় লেখার জন্য তোমাদের আসলে একটা চিত্রের একটা সামারি লাগবে, চিত্রের সামারি, যেন একসাথে সব দেখা যায়। সো মিওসিসের ক্ষেত্রে যখন তোমরা প্রোফেজ 1 পড়বা, এই প্রোফেজ 1 এইটা তো অবশ্যই তোমাদের সিকিউ এবং এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তাই না? এখানে পুরা ঘটনার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা কোনটা? এখানে পুরা ঘটনার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে যে এটা প্যাকাইটিন। পরীক্ষায় আসবেই, প্যাকাইটিন পরীক্ষায় আসবেই আসবে। এখানে আরো দুইটা শব্দ সেনসিটিভলি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট কি? জোড়া সৃষ্টির প্রক্রিয়া। এই বাইভ্যালেন্ট যখন 4টা হয় তখন তাকে টেট্রাড বলে। এই যে ক্রসিং ওভার যে অংশটাতে হয় তার নাম হচ্ছে কায়াজমা। এক্স আকৃতির অংশটার নাম হচ্ছে কায়াজমা। 100% পরীক্ষায় আসবে এবং এগুলোই পরীক্ষায় আসে, এগুলোই পরীক্ষায় আসে। যেহেতু তোমরা আমার এই স্লাইডটা পড়বা, তাই আমি কিছু রিটেন ফরম্যাট রেখে দিছি, যেন তোমরা একটু বুঝতে পারো, কিছু ওয়ার্ড মিনিং যেন তোমাদের থাকে। কারণ অনেক স্টুডেন্ট আমার এই স্লাইডটাকে ডাউনলোড করে পড়বে। একটু পড়ে নিও, একটু পড়ে নিও। আচ্ছা, তাহলে চলো শুরু করি এই চ্যাপ্টারের এমসিকিউ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম। তোমরা আমার সাথে একমত হয়ে শান্তিমতো পড়বা এবং পুরা টপিক আমার সাথে একদম সিনসিয়ারলি শেষ করবা। হ্যাঁ, ঠিক আছে। স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে মাঝখানে, তো মাঝখানে যখন আসে তখন এটার নাম হচ্ছে মেটাকাইনেসিস। শব্দটা কি? এটার নাম হচ্ছে মেটাকাইনেসিস। সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন, ইন্টারকাইনেসিস মিওসিস 1 আর 2 এর মাঝখানের অবস্থা, তাহলে এটার নাম হচ্ছে মেটাকাইনেসিস। সো শব্দটা হচ্ছে কি? মেটাকাইনেসিস। এই শব্দটা হচ্ছে, এই শব্দটা হচ্ছে মাঝের বিভাজন, মানে মাঝে বিন্যস্ত হওয়া, মাঝে বিন্যস্ত হওয়া, মাঝে বিন্যস্ত হওয়া, এটা হচ্ছে মেটাকাইনেসিস। ধান গাছের কোথায় মিওসিস ঘটে? এটা কেমন প্রশ্ন? ধান গাছের কোথায় মিওসিস ঘটে? এইটা কেমনে তুমি ফিল করবে, এটা কেমনে ফিল করবা যখন তোমরা মিওসিসটা পড়বা? দেখো আমি এই প্রশ্নগুলো কোত্থেকে নিছি, দেখো এগুলো সব হচ্ছে 2025 সালের কোশ্চেন। তাহলে এই প্রশ্নটার উত্তরে এটা একটু বোঝা লাগবে, যখন আমরা মিওসিস পড়ব তখন মিওসিসের এই কি বলে এটাকে, যে টাইপস, সেই টাইপসে একটু মনোযোগ দেওয়া লাগবে। যে একটা হচ্ছে টার্মিনাল মিওসিস, এটা কখন হবে? উন্নত জীবে, উন্নত জীবে যখন শুক্রাণু ডিম্বাণু সৃষ্টি হবে, অর্থাৎ নিষেকের আগে যে মিওসিসটা হয় তার নাম হচ্ছে টার্মিনাল মিওসিস। আরেকটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে, এই যে পোয়াসিয়া গোত্রের ধান, মিওসিস পরাগ ধানের মধ্যে মাইক্রোস্পোর বা পুংরেণু গঠনের সময় এবং ডিম্বাশয়ের মধ্যে মেগাস্পোর বা স্ত্রীণু গঠনের সময় এটা ঘটে। এই ধরনের মিওসিসকে কি বলে? স্পোরিক মিওসিস। তাহলে কোথায়? এটা হচ্ছে পরাগ ধানির মধ্যে। তো পরাগ ধানির মধ্যে কোন ধরনের কোষ থাকে? জনন মাতৃকোষ। সুতরাং জনন মাতৃকোষে মিওসিস ঘটবে। আচ্ছা, জনন মাতৃকোষে মিওসিস ঘটবে। আচ্ছা ঠিক আছে, এবার একটু আসি, পরেরটাতে যাই। সিনেপসিস ঘটে কোন উপপর্যায়ে? সিন্যাপসিস, রাজশাহী বোর্ড 25-এর কোয়েশ্চেন। এটা তোমরা কই পড়ছো? সিনেপসিস এই শব্দটা মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1-এর জাইগোটিনে আছে। এর কিভাবে চলে গেলেন জাইগোটিনে? কারণ এটা মুখস্থ রাখা লাগবে যে জাইগোটিনে সিনেপসিস হয়। তোমরা যখন এই চ্যাপ্টারটা পড়বা, তোমাদের কাছে একদম ক্লিয়ার একটা ডেটা থাকবে যে জাইগোটিনের মধ্যে সমসংস্থ এই যে ক্রোমোজোমের জোড়া হওয়ার যে প্রসেস, এটার নাম কি? সিনেপসিস। তাহলে কোথায় হবে? জাইগোটিনে হবে, কোনোভাবেই মিস করা যাবে না। মায়োটোসিস কোষ বিভাজনে কোন ধাপে? কোষ প্লেট। তাহলে এখানে অপশনসটা কি? অপশনসটা হচ্ছে মাইটোসিস। এরপরে কি? কোন ধাপে? কোষ প্লেটের সূচনা ঘটে।
তাহলে সেল প্লেট এটা অবশ্যই টেলোফেজা হবে, তার মানে একদম শেষের ধাপে টেলোফেজা হবে। টেলোফেজে কোষ বিভাজনের কোন দশায় টেট্রাড অবস্থা সৃষ্টি হয়? অফকোর্স এটা প্যাকাইটিনে। মুখস্থ হয়ে যাবে। কেন? কারণ টেট্রাড দশাটা কখন হয়? যখন একটা সেন্ট্রোমিয়ার, দুইটা সেন্ট্রোমিয়ার এবং এদের ক্রোমাটিড, এই হচ্ছে ক্রোমাটিড, এই হচ্ছে টেট্রাড। তার মানে চারটা টেট্রাড, মানে চারটা ক্রোমাটিডকে একসাথে টেট্রাড বলে। তাহলে এই ঘটনাটা কেবলমাত্র প্যাকাইটিন উপপর্যায়ে হবে। স্পোরোফাইটিক উদ্ভিদের কোথায় মিওসিস ঘটে? একই কথা। দেখো দেখো তুমি চিন্তা করে দেখো, চট্টগ্রাম 25, যশোর 23, চট্টগ্রাম 17, দিনাজপুর 15, একটা প্রশ্ন। তাহলে স্পোরোফাইটিক উদ্ভিদ তার মানে সপুষ্পক উদ্ভিদ, স্পোরোফাইট, স্পোর সৃষ্টিকারী উদ্ভিদের কোথায় মিওসিস ঘটে? জনন মাতৃকোষে। এরপরে আসি মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার সম্পূর্ণ বিলুপ্ত? অ্যাবসলিউট কমন কোশ্চেন, অ্যাবসলিউট। তুমি চিন্তা করে দেখো এটা কতবার আসছে? অ্যাবসলিউট কমন কোশ্চেন। সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়, নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয়। অ্যান্সার স্ট্রেট মেটাফেজ। কিন্তু এগুলো তো হচ্ছে কি, অনেকে এটা নিয়ে একটা কনফিউশনে করবে, স্যার প্রো মেটাফেজ কি হবে না? না, আসলে সম্পূর্ণ বিলুপ্তি মেটাফেজই হয়। বইয়ের লাইন, আবুল হাসান স্যারের বইয়ের লাইন। কোন ধাপে বিপাকীয় নিউক্লিয়াস পাওয়া যায়? অবশ্যই বিপাকীয় নিউক্লিয়াস পাওয়া যায় যখন কোষ বিভাজনটা শুরু হয় নাই। তার মানে মাত্র কোষ বিভাজন হওয়ার প্রস্তুতিটা নিচ্ছি, তাহলে প্রস্তুতি নেওয়ার সময়টা হচ্ছে ইন্টারফেস। ক্রসিং ওভার সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন থমাস হান্ট মর্গান ভুট্টার ক্ষেত্রে 1909 সালে। স্ট্রেট মুখস্থ, স্ট্রেট। দেখো যশোর বোর্ড 25 আসছে, তাইলে তুমি যখন ক্রসিং ওভার পড়ছো, তোমার বইয়ের মধ্যে কোন জায়গায় এই লাইন আছে এটা তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা। কোন জায়গায় এই লাইনটা আছে এটা তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি একটু এটার পাশে রাখলাম, হ্যাঁ, এটা লাগবে। এই যে থমাস হান্ট মর্গান, তো ক্রসিং ওভারের এই পড়াটা 1933 সালে উনি নোবেল প্রাইজ পাইছে। এই পড়াটা কোনোভাবে একটা স্টুডেন্ট ভুলতে পারে না, একটা স্টুডেন্টের ভোলা ঠিক হবে না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে থমাস হান্ট মর্গান। তোমরা অবশ্যই 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 এই নাম মনে রাখবা, তোমাদের পরীক্ষা আসবে। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত, জেনেটিক্যালি সেল ডেথ, প্রোগ্রাম সেল ডেথ। একটু তাকে দেখো, সেল ডেথ মানে কোষের মৃত্যু। তাহলে কোষের মৃত্যু দুই কারণে হইতে পারে। একটা হচ্ছে নিউট্রিশনাল, নিউট্রিশনাল তার মানে হচ্ছে পুষ্টিগত কারণে। আরেকটা হচ্ছে জেনেটিক্যালি, জেনেটিক্যালি, জেনেটিক্যালি প্রোগ্রাম ডেথ বা জেনেটিক্যালি ডেথ যদি হয়, তাহলে নিউট্রিশনালি যদি কোনো কোষ পুষ্টির কারণে মারা যায় তার নাম হচ্ছে নেক্রোসিস। আর যদি জেনেটিক্যালি ডেথ হয় তাহলে এইটার নাম হচ্ছে অ্যাপোপ্টোসিস। না বলার কোনো রিজন নাই, এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস। নিচের কোনটি মাইটোসিসের ক্ষেত্রে প্রযোজ্য? জনন মাতৃকোষে এটা হবে না। প্রজাতির মধ্যে বৈচিত্র্য আসবে না। এই বিভাজনের মাধ্যমে জনন কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে না। জনন কোষের সংখ্যা বৃদ্ধি, এগুলো সবগুলো মিওসিসের কারণে। এখানে যেই কথাগুলো আছে, দিস ইজ অল ফর মিওসিস, দিস ইজ অল ফর মিওসিস। তাহলে এখানে কি হবে? শুধুমাত্র ডিপ্লয়েড কোষে মাইটোসিস বিভাজন। বলা উচিত ছিল ঘটে। যাই হোক, কত সালের কোশ্চেন? যশোর 25। কোনটিতে মিওসিস ঘটে? এই একই কথা আসতেছে বারবার, এখানে রিপিটেটিভ আসবে, কারণ দেখো বোর্ড কোয়েশ্চেন তো, তো রিপিটেটিভ কোয়েশ্চেনগুলোর আমি বারবার রাখছি, এই জন্য এই রানের সংখ্যাটা 115 হয়ে গেছে। 115। কোন উপধাপে জীবের বৈচিত্র্য সৃষ্টির প্রক্রিয়া? যখনই বৈচিত্র্য আসবে তোমার মনে একটা শব্দ আসবে, সেটা হচ্ছে প্যাকাইটিন। বৈচিত্র্য মানে কি? ক্রসিং ওভার। আর ক্রসিং ওভারে কি হয়? জিন বিনিময় হয়। আর জিন বিনিময়ের ফলে কি হয়? জীবের বৈচিত্র্য সৃষ্টি হয়। কোষচক্রের জীবাণু উপপর্যায়ে অ্যাবসলিউটলি ওই যে লাইনটা মনে আছে, একদম আবুল হাসান স্যারের বইয়ের বা অন্য তুমি যে কোনো বই পড়ো, আই ডোন্ট মাইন্ড, যে কোনো বই পড়ো, বই পড়লেই হবে। এই প্যারাটা, এই প্যারা কখনোই তুমি ভুলো না, এই প্যারাটা কখনোই ভুলো না, কখনোই ভুলো না। এখানে আমি একটু দিয়ে দিলাম,
তোমরা বাসায় একটু পড়ো জীবাণু উপপর্যায়। জীবনে তো ডিএনএ অনুলিপন ঘটার কথা না, ডি অনুলিপন ঘটবে কোথায়? এস দশায়। হ্যাঁ, প্রোটিন এবং আরএনএ সংশ্লেষণ হবে 30 থেকে 40% সময় লাগবে, দ্যাটস ট্রু। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 3। 1 ও 3। কোষচক্রের জি2 উপপর্যায়ে, জি2 উপপর্যায়ে নিউক্লিয়াসের আয়তন বাড়ে। ডি জি2 উপপর্যায়ে ডিএনএ সংশ্লেষণ তো জি2 উপপর্যায়ে হওয়ার কথা না, এটা এস দশায় হওয়ার কথা। এটা রাজশাহী বোর্ড 25-এর কোশ্চেন। তাহলে রাজশাহী বোর্ড 25-এর কোশ্চেন, এটা কোন দশা? এস দশা। তাহলে নিউক্লিয়াসের আয়তন বাড়ে, 10 থেকে 20% সময় ব্যয় হয়, দ্যাটস ট্রু। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 3। রাইট অ্যান্সার 1 ও 3। নিচের কোনটিতে অ্যামাইটোসিস সংঘটিত হয়? অ্যামাইটোসিস, ইস্ট, ব্যাকটেরিয়া, অ্যামিবা। ঘটনা হইল স্যার এটা কেমনে মনে রাখবো, মানে কিসের মধ্যে অ্যামাইটোসিসটা হবে? অ্যামাইটোসিস হচ্ছে দ্বিবিভাজন, বাইনারি ফিশন, তাড়াতাড়ি কোষ বিভাজন হইতে হবে। এখন স্যার আপনি একটু বইয়ের দেন তো একটা, মানে বইয়ের অপশনসটা অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে দেখো কি লেখা আছে। কতক ইস্ট, অ্যামিবা প্রভৃতি এককোষী জীবে এ প্রকার কোষ বিভাজন দেখা যায়। ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়াও কতক অ্যামাইটোসিসের মতো। তার মানে ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া তো সবাই আছে, অবশ্যই এটার অ্যান্সার 1, 2 ও 3 হবে। মেটাফেজের পরের ধাপে, তো মেটাফেজের পরের ধাপ আমরা সবাই জানি, প্রোফেজ, মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 5 ধাপে, এই 5টা ধাপে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, স্পিন্ডল যন্ত্র লুপ্তপ্রায় থেকে মেটাকাইনেসিস ঘটে। তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, মেটাফেজের পর হচ্ছে অ্যানাফেজ। তো অ্যানাফেজের মধ্যে মেটাকাইনেসিস ঘটবে কেন? মেটাকাইনেসিস তো ঘটবে মেটাফেজের মধ্যে, সুতরাং এটার হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, এটা আসলে ভুল কথা, কারণ মেটাফেজের পরে অ্যানাফেজে সেন্ট্রোমিয়ার আসলে দৌড়ের উপরে থাকে। তো স্পিন্ডল যন্ত্র লুপ্তপ্রায় থাকে কথা সত্য, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, আমি এটা অস্বীকার করতে পারতেছি না। আসলে বলা উচিত সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোম দৌড়ের উপরে থাকে, মেরুমুখী হয়, মেরুমুখী হয়। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 2। জাইগোটিক মিওসিস, খুব ভালো করে একটু বোঝো, আমি তোমাদেরকে একটু বইয়ের সাথে একটু পরিচয় করা দিতে চাই, একটু মনোযোগ দিয়ে তাকায় দেখো যে কিছু কিছু, বুঝো কিন্তু কি বলতেছি, কিছু কিছু ছত্রাক এবং শৈবালের দেহে মিওসিস ও স্পাইরোগেরা, এটা একটু জাস্ট একটু এখানে লেখা রাখছি, স্পাইরোগেরা শৈবালের কথা, নিষেকের ফলে সৃষ্ট জাইগোট গঠনের পর ঘটে। এই প্রকার মিওসিসকে জাইগোটিক মিওসিস বলে। জাইগোটিক মিওসিস হচ্ছে জাইগোটে যেটা হবে। তো বই স্পষ্ট লেখা আছে কিছু কিছু ছত্রাক এবং শৈবাল, মানে স্পাইরোগেরা তো শৈবাল, ইউলোথ্রিক্সের শৈবাল তোমরা জানো, ইস্ট, মাশরুম, পেনিসিলিয়াম এগুলো সবই ছত্রাক। তাইলে টেরিস তো এখানে আসার কথা না। এই যে টেরিস, এই যে টেরিস, এই টেরিস হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ। তো তুমি এই জায়গার মধ্যে দেখো লেখা আছে মস ফার্ন সহ সকল উন্নত উদ্ভিদে এই তোমার স্পোরিক বিভাজন হয়। তো জাইগোটিক বিভাজন তো টেরিসে হবে না, টেরিসে যেটা হবে সেটা হচ্ছে স্পোরিক ডিভিশন, স্পোরিক ডিভিশন। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 1 আর 3, এখানে অবশ্যই অ্যান্সার হচ্ছে 1 আর 3। 1 আর 3। উদ্দীপকের প্রক্রিয়াটি হলো, এখানে কি হয়েছে, এখানে কি হয়েছে, এখানকার ক্রোমোজোম এখানে, এখানকার ক্রোমোজোম এখানে, মানে জিন আদান প্রদান হয়েছে, ক্রোমোজোম জায়গা মতে আছে, জিন আদান প্রদান হয়েছে। এই যে জিন আদান প্রদান যে হয়েছে, এটার নাম হচ্ছে ক্রসিং ওভার। অ্যাকচুয়ালি এখানে যে স্থানটা এক্স এর মতো দেখতে, এটার নাম হচ্ছে কায়াজমা, এবং এখানে যেটা হয় এটার নাম হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার উদ্দীপকের প্রক্রিয়াটির ফলে, এই ক্রসিং ওভারের ফলে জিনের নতুন বিন্যাস এবং পরিবর্তন সাধিত হয়, জেনেটিক ম্যাপ তৈরি করা যায়, ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন হয়। সংখ্যার তো পরিবর্তন হয় না, ক্রোমোজোমের সংখ্যা পরিবর্তন হয়ে যায় না, এখানে
একটা অ্যালিল মানে জিনের কিছু অংশ আদান প্রদান হয়, তাহলে জেনেটিক ম্যাপ তৈরি করা যাবে, জিনের নতুন বিন্যাস সৃষ্টি হবে, কিন্তু ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন মিউসিসের ফলে, এটা ট্রপিক্যালিস লেভিস, হ্যাঁ, ব্যাঙের ক্ষেত্রে একটা হইছে। এখন এটারে ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন হয় কিনা এটা পুরাপুরি না, আবার অস্বীকারও তো করা যাবে না যে এটা ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন। আমি একটু চেক করি এখানে ক্রসিং ওভারের ক্ষেত্রে। আহ, এখানে একটা মানে মোটামুটি যে জিনিসটা এখানে পরিবর্তন বলা যাবে না, কারণ ট্রপিক্যালিস লেভিস ব্যাঙের ক্ষেত্রে এটা তো একটা চেঞ্জেস। এই চেঞ্জেসটা জেনেটিক ভ্যারিয়েশন হবে, জেনেটিক ম্যাপ হবে, ক্রোমোজোমের ম্যাপিংও হবে, কিন্তু না, এটা এইভাবে এটা অ্যাকর্ডিং টু বুক এটা ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন হবে না, ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন হবে না। এখানে রাইট আনসার হচ্ছে 1 ও 2, এখানে রাইট আনসার হচ্ছে 1 ও 2। উদ্দীপকের কোষ বিভাজন ঘটে, এই যে এটা, এটা কোথায়, মানে এইটা হইলো মাইটোসিস, বোঝাই যাচ্ছে যে ক্রোমোজোম সংখ্যা সমান। তো ক্রোমোজোম সংখ্যা যদি সমান থাকে সেটা দেহকোষে হবে, কিন্তু জনন কোষে আসলে মানে বিষয়টা জনন কোষ সৃষ্টি যখন হবে তখন সেটা মিওসিসের ফলে হয়। সুতরাং ডিরেক্টলি জননাঙ্গের কোষে এটা বলা যেতে পারে। জননাঙ্গের কোষে জনন কোষ ছাড়া অনেক কোষ থাকে, সার্টলি সেল এগুলো থাকে, কিন্তু জনন কোষে মিওসিস হবে। রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 3। উদ্দীপকের কোষ বিভাজনের নিচের কোনটা ঘটে? এইখানে মাইটোসিসে কায়াজমা হবে না, বাইভ্যালেন্ট হবে না, সিনাপসিসও হবে না। কেন হবে না? কারণ এইগুলা সবই এগুলা সবই মিওসিসের ঘটনা। তার মানে সমগুণ সম্পন্ন কোষ সৃষ্টি, এই ঘটনাটা মাইটোসিস দিয়ে হবে। কারণ মাইটোসিসের আরেক নাম মাইটোসিস, এইটার আরেক নাম হচ্ছে সদৃশ কোষ বিভাজন। সদৃশ কোষ বিভাজন তার মানে সমগুণ সম্পন্ন কোষ হবে। হোমোলোগাস ক্রোমোজোমের জোর বাঁধার প্রক্রিয়া, অবশ্যই হোমোলোগাস ক্রোমোজোমের জোড়া বাঁধার প্রক্রিয়ার নাম সিনাপসিস, আর জোড়াটাকে বাইভ্যালেন্ট বলে। যখন প্রক্রিয়া হবে, প্রসেস নিয়ে কথা হবে, প্রসেস, এইটার নাম হচ্ছে সিনাপসিস, সিনাপসিস। আর জোড়া বাঁধার প্রক্রিয়ার নাম হচ্ছে বাইভ্যালেন্ট। প্রক্রিয়া হচ্ছে সিনাপসিস, জোড়াটা হচ্ছে বাইভ্যালেন্ট। মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়ে যায়? স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়ে যাবে। এখন ফাইবার অদৃশ্য হবে কখন? যখন ক্রোমোজোমগুলো মানে একেবারে প্রান্তে মেরুতে গিয়ে পৌঁছায় যাবে তখন। তো মেরুতে যখন পৌঁছায় যাবে এই ঘটনাটা ঘটবে হচ্ছে টেলোফেজে। তো অ্যানাফেজে তো দৌড়ায়, তো তখন তো এই স্পিন্ডল ফাইবার থাকবে। অ্যানাফেজে যাওয়ার পরে যখন টেলোফেজে যাবে তখন গিয়ে আর স্পিন্ডল ফাইবার থাকবে না। আচ্ছা, কোনটিকে গতি পর্যায়ে বলা হয়? গতি পর্যায়ে মানে অ্যানাফেজ, কোনো কথা নাই। গতি পর্যায়ে মানে অ্যানাফেজ। নিচের কোনটিতে মিওসিস ভূমিকা রাখে? মিওসিস ভূমিকা রাখে দেহ গঠনে, ক্ষয়পূরণে, অঙ্গজ জননে না, এটা জনুক্রমে। কেন? কারণ জনুক্রমে একবার মাইটোসিস এবং মিওসিস হইতে হবে, কারণ স্পোরোফাইটিক আর গ্যামেটোফাইটিক দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে। তার মানে ওইখানে মিওসিস না হইলে জনন কোষ হবে না। কোষচক্রের সংশ্লেষণ দশা, যখন সংশ্লেষণ দশা বলবে তখন হচ্ছে এস, আর এস দশা মানে 30-50% টাইম এখানে লাগবে। 30-50% টাইম, একদম মুখস্থ, 30-50% টাইম। ঠিক আছে? আচ্ছা, মিওসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয়ে যায়, মানে ভাগ হয়ে দৌড় মারবে? তো ভাগ হয়ে দৌড় মারবে হচ্ছে, ও আচ্ছা, এটা আবার মিওসিসে বলছে, এটা অ্যানাফেজ 1 হবে। অ্যানাফেজ 1 হবে। দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে, জোড় সৃষ্টির প্রক্রিয়ার নাম সিনেপসিস। বাকি একটাও না, ক্রসিং ওভার না, সাইটোকাইনেসিস না, ইন্টারকাইনেসিসও না। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমে পানি বিয়োজন, জল বিয়োজন ঘটে সবচেয়ে দীর্ঘ পর্যায়ে? এটা কি? প্রোফেজ। জল বিয়োজন প্রোফেজে ঘটবে।
কোন পর্যায়ে ডিএনএ অনুলিপন ঘটে? অবশ্যই ইন্টারফেজে, কারণ প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ এরা সবাই হচ্ছে এম ফেজের খেলোয়াড়, এম ফেজের খেলোয়াড়। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে ইন্টারফেজ। 2n সমান 8 হলে মাইটোসিসের মেটাফেজ দশায় মোট কতটা ক্রোমাটিড দেখা যাবে? তো মেটাফেজ দশায় ক্রোমাটিড তো দুইটা ভাগ হয়ে যাবে। তাহলে 2n সমান যদি 8 হয় তাইলে প্রত্যেকটার দুইটা করে ভাগ হবে। তাইলে ভাগ হইলে এখানে টোটাল ক্রোমোজোম হবে 16টা, কারণ 8টা 2 ভাগ হয়ে যাবে। অপত্য ক্রোমোজোম সৃষ্টি হবে। কোন ধাপে জীবের বৈচিত্র্য সৃষ্টির প্রক্রিয়ার সূচনা হয়? বৈচিত্র্য আসবে, দেখো এটা চট্টগ্রাম 2023-এর কোশ্চেন, মানে প্যাকাইটিন। সিমিলার কোশ্চেন দেখো ঘুরে ঘুরে আসতেছে, তোমাদের মুখস্থ হয়ে যাবে, আমার সাথে সাথে করতে করতে মুখস্থ হয়ে যাবে। নিচের কোনটিতে মাইটোসিস ঘটে? অবশ্যই অবশ্যই প্লাজমোডিয়াম, কারণ এটা হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত ক্রোমোজোম। কিন্তু অ্যামিবা, ব্যাকটেরিয়া, কিছু ইস্ট, এই শব্দটা আবুল হাসান স্যারের বইয়ে স্পষ্ট লেখা আছে যে এইখানে অ্যামাইটোসিস হয়, অ্যামাইটোসিস হয়। সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটায়, সেন্ট্রোমিয়ার বিভাজন। এখন যখন তুমি 1-2 দেখবা তুমি বুঝে নিবা যে এটা মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে হচ্ছে, আর সেন্ট্রোমিয়ারের বিভাজন অলওয়েজ মেটাফেজে হবে, অলওয়েজ। কাহিনীটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের বিভাজন যখন হয় মিওসিসে, একটা কোষ থেকে যখন 2টা কোষ হয়ে যায়, এইখানেই কিন্তু মিওসিস অর্থাৎ অর্ধেক ক্রোমোজোম হয়ে যায়। আর এইখানে আইসা যখন কোষ 2টা করে 4টা হবে, এখানে মিওসিস 2 কিন্তু একদম স্ট্রেইট মাইটোসিসের মতো, মাইটোসিসের মতো। তাহলে মাইটোসিসের মতো যদি হয়, প্রশ্ন করেছে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটায়, তো এইখানে একবার সেন্ট্রোমিয়ারের বিভাজন কিন্তু হচ্ছে, আবার এখানে হচ্ছে। তাহলে স্ট্রেট ফরওয়ার্ড এটা হচ্ছে মেটাফেজ 1। সেন্ট্রোমিয়ারের বিভাজন কোন দশায় ক্রোমোজোম বিষুবী অঞ্চলে বিন্যস্ত হয়? একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, কোনো কথা নেই, মুখস্থ হয়ে যাবে তোমাদের, মুখস্থ হয়ে যাবে। ক্রোমোজোমের বিন্যস্ত হওয়া মাঝখানে, এটার নাম মেটাকাইনেসিস। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। আবারও কোয়েশ্চেন, হ্যাঁ, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, এটা কোথায়? বরিশাল 23। প্রোফেজ একের কোন উপদশায় লুপ, লুপ বললেই তোমার মাথায় ডিপ্লোটিন, লুপ বললেই ডিপ্লোটিন, লুপ বললেই ডিপ্লোটিন। মিওসিস কোষ বিভাজন ঘটে। মিওসিস কোষ বিভাজনে আমরা টাইপ করেছি কি কি? মিওসিস কোষ বিভাজন আসলে তুমি মনে মনে একটা জিনিস ধরে নিবা যে 3টা ভাগ আছে। তো প্রথমটা হচ্ছে টার্মিনাল, হ্যাঁ, যখন তোমার মাথায় মিওসিসটা আসবে ধরে নিবা প্রথম হচ্ছে টার্মিনাল। তাহলে টার্মিনালটা কখন? নিষেকের আগে, কারণ এখানে জন্মকোষ সৃষ্টি হইতে হবে। সপুষ্পক উদ্ভিদে এটা হচ্ছে স্পোরিক ডিভিশন, মানে স্পোর সৃষ্টির সময়। আরেকটা হচ্ছে কিছু শৈবাল এবং ছত্রাকে জাইগোট গঠনের আগে, তার মানে এটা হচ্ছে মানে জাইগোটের পরে আর কি, জাইগোটিক ডিভিশন। তাহলে এখানে একটু দেখো, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে, ইয়েস, কথা ঠিক আছে, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে। উন্নত জীবের জনন কোষে মিওসিস হবে না, উন্নত বিশ্বের জনন কোষ সৃষ্টির আগে হবে, যেটা আবার নিষে লেখা আছে ডিপ্লয়েড জীবের নিষেকের আগে। তার মানে এইটা রাইট এবং এইটা রাইট। সিলেট বোর্ড 23 রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 3। ক্যারিওকাইনেসিসে নিউক্লিয়াসের বিভাজন হইলে নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পায়, কোষের সংখ্যা বৃদ্ধি পায়, নিউক্লিয়াসের বিভাজন ঘটে। ক্যারিওকাইনেসিস হইলেই কিন্তু কোষের সংখ্যা বাইরে যাবে, বিষয়টা এমন না, কারণ কোষের সংখ্যা বাড়তে গেলে সাইটোকাইনেসিস হইতে হবে। তার মানে এটা ঠিক না। কিন্তু ক্যারিওকাইনেসিসে নিউক্লিয়াসের সংখ্যা বাড়বে, নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, তো নিউক্লিয়াসের বিভাজন ঘটলেই সংখ্যা বাড়বে। কথা কি ক্লিয়ার? ইজি। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 3, 1 ও 3। উদ্দীপকের প্রক্রিয়াটি নিচের কোথায় সংঘটিত হয়? চেহারা দেখো, ক্রোমোজোম একটা একসাথে, মানে কি একটা সুইট কিউট ব্যাপার। তাহলে এই যে ঘটনাটা, এটা মিওসিস। তো মিওসিস এই কোথায় হবে? ডিপ্লয়েড জীবের জাইগোটে তো মিওসিস হবে না, জাইগোট গঠনের পরে মাইটোসিস হয়ে যাবে। হ্যাপ্লয়েড জীবের জাইগোটে জনন কোষে না, জনন কোষ সৃষ্টির আগে হবে, দেহকোষে মিওসিস হচ্ছে না, তার মানে হ্যাপ্লয়েড জীবের জাইগোটে, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে। আচ্ছা, এবার 41-এর পর 42, 42
আচ্ছা, এইটা হচ্ছে মিওসিস। তো মিওসিসের ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয় না, অর্ধেক হয়ে যায়। তার মানে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন প্রকরণ সৃষ্টি, জিনের নতুন বিন্যাস, সব ঠিক আছে। রাইট অ্যান্সার হবে 1 ও 2। 1 ও 2। উন্নত প্রজাতির পুরুষ এবং স্ত্রী জীব হতে আসা উপাদানদ্বয়ের মিলনে সৃষ্ট অপত্য জীবটির বৈশিষ্ট্য প্যারেন্টের মতো হয়। তার মানে এটা মাইটোসিসের কথা বলছে। উদ্দীপকলিখিত পুরুষ জীব হতে আসা উপাদানটি হলো, বাবা, এটা অবশ্যই শুক্রাণু। কিউট কোয়েশ্চেন। ময়মনসিংহ বোর্ড বোর্ড হয়ে গেছে। যাই হোক, প্যারেন্ট মানে পিতামাতা, প্যারেন্টাল জেনারেশন, P1। উদ্দীপকলিত আসা উপাদানদের প্রকৃতি, বাপরে, রিডাকশন ডিভিশন কর্তৃক সৃষ্টি হ্যাপ্লয়েড গ্যামেট। অবশ্যই গ্যামেট মানে জনন কোষ, এবং সেটা অবশ্যই হ্যাপ্লয়েড, সেটাও ঠিক আছে। তার মানে আসা উপাদান দ্বয়ের প্রতি রিডাকশন ডিভিশন কর্তৃক সৃষ্টি, বাবা রে, রিডাকশন ডিভিশন মানে হচ্ছে মিওসিস ডিভিশন। কি দুষ্ট! তাহলে অবশ্যই এটা রিডাকশন ডিভিশন কর্তৃক সৃষ্টি হয়েছে, এবং এই কারণে এটা হ্যাপ্লয়েড হয়েছে, এবং যেহেতু জনন কাজ করবে এই জন্য এটাকে গ্যামিটো বলে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে তিনটাই। খুবই সুইট অ্যান্ড বিউটিফুল কোয়েশ্চেন করছে। এটা কি? অপত্য কোষ। উদ্দীপকের এ চিহ্নিত অংশ, এই যে এটা হচ্ছে নতুন কোষ। এটা নতুন কোষ, এটা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড অবশ্যই বোঝা যাচ্ছে না, এটা একটা নতুন কোষ হচ্ছে। তার মানে এটা মাতৃকোষ হবে। মাতৃকোষ না, সরি, এটা অপত্য কোষ হবে। যে কোষটা ভাঙছে সেই কোষটা হচ্ছে অপত্য কোষ। তার মানে শুরুতে যে কোষটা ছিল সেটা মাতৃকোষ ছিল, কিন্তু এখন যে দুইটা হয়েছে এটা অপত্য কোষ হবে। এবার বি দ্বারা নির্দেশিত অংশটা, এই যে এটা প্রধান উপাদান, তাহলে এটা কি? এটা হচ্ছে কোষ প্রাচীর হবে, বা এটা হচ্ছে সেল প্লেট হবে। তো কোষ প্লেট, এই কোষ প্লেট হবে কোষ প্রাচীর, এবং এই কোষ প্রাচীরের মধ্যে মূল উপাদান থাকবে হচ্ছে সেলুলোজ। তাহলে উদ্দীপকে বি দ্বারা নির্দেশিত উপাদান, এটা খুব মজা লাগছে আমার প্রশ্নটা। তোমরা ওই যে টেলোফেজের ধাপটা আছে না, এর একটু বাইর করে দেখো, যে এখানে দেখো লেখা আছে কোষ প্লেটের উপরে, এই যে লেখা আছে, হ্যাঁ, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, অন্যান্য দ্রব্য জমা হয়ে কোষ প্রাচীর গঠন করে। তার মানে যখন প্রাচীর হবে, এটা অ্যাকচুয়ালি কি? কোষ প্রাচীর। এই ছবিটা তো এখানে, তাহলে এইটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটা কোষ প্রাচীর সৃষ্টি হচ্ছে। তো এখানে আবার এই যে সেলুলোজের পরে যে পেকটিন, কাইটিনও থাকতে পারে, সেটা হচ্ছে ছত্রাকের ক্ষেত্রে থাকবে, কিন্তু এই ছবি অনুসারে সেলুলোজ হবে। সেলুলোজ কি তোমরা জানো? সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার। বিটা ডি গ্লুকোজের পলিমার। উদ্দীপকের চিত্র এক্স দ্বারা প্রদর্শিত ধাপটি না ঘটলে, মানে সাইটোপ্লাজমই না, যদি না মানে বিভাজিত না হয়, খালি ক্যারিওকাইনেসিস হচ্ছে আর ক্যারিওকাইনেসিস হচ্ছে, সিনোসাইটিক কোষ তৈরি হবে। ট্রু। সিনোসাইট কি? একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। অপত্য কোষ সৃষ্টি হবে না, এটাও সত্য। ভিন্ন গুণ সম্পন্ন কোষ সৃষ্টি হবে, ভিন্ন গুণে যাওয়ারই সুযোগ নাই, কারণ সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে, কিন্তু এই কি না হচ্ছে না। তার মানে সাইটোকাইনেসিস যদি না হয়, তাহলে খালি নিউক্লিয়াসের বিভাজন হইতে থাকবে, আর তখন সিনোসাইটিক কোষ হবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 2। রাইট অ্যান্সার কি? 1 ও 2। উদ্দীপকের এম, এই যে প্যাচটা লাগছে, এম কি? এম অ্যাকচুয়ালি কায়াসমা। এম অ্যাকচুয়ালি কায়াসমা। অ্যাকচুয়ালি এম হচ্ছে কায়াসমা। উদ্দীপকের প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি জীবে বৈচিত্র্য আনে। ইয়েস, জীবে বৈচিত্র্য আনে। জিন ম্যাপিং এ ব্যবহৃত হয়। হ্যাঁ, কোষের পুনরুৎপাদনে সাহায্য করে। পুনরুৎপাদনে সাহায্য করার সাথে তো মিওসিসের সম্পর্ক না, এটা মাইটোসিসের সম্পর্ক। তাহলে এটা লজিক্যালি দেওয়া যাচ্ছে না। রাইট অ্যান্সার 1 ও 2। ক্রোমোজোমের খাটো এবং মোটা হওয়া, খাটো এবং মোটা হওয়া, এটা এই যে মোটা হয়ে যাচ্ছে, এটার নাম কনডেনসেশন। মাইটোসিসের মেটাফেজে হবে। মিওসিস কোষের প্রক্রিয়া নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভাজনের মধ্যবর্তী সময়কাল, মিওসিস 1 আর মিওসিস 2 এর মাঝে যেটা থাকে, এটার নাম ইন্টারকাইনেসিস। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? অবশ্যই প্রোমেটাফেজ। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম কোষ বিভাজনের এনাফেজ দশায় ইংরেজি কোন অক্ষরের মতো হয়? মেটা হচ্ছে ভি, সাবমেটা এল, তার মানে এটা এল হবে। আর যে হচ্ছে অ্যাক্রো, আই হচ্ছে টেলো।
নিচের কোন ধাপে, উফ কি কঠিন প্রশ্ন, তাই না? আহারে, এই যে কেমন একটা ছবি, তাই না? দেখলে কি জানি একটা উইয়ার্ড উইয়ার্ড লাগে, মানে সোজা খাড়া, তাহলে এটা হচ্ছে অ্যাক্রোট টেলো, এটা অ্যাক্রোট টেলো। হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় কোন কোষচক্রের কোন দশায়? খুব সেন্সিটিভ কোয়েশ্চেন। হিস্টোন প্রোটিন সংশ্লেষণ এটা অবশ্যই, ওমা এস দশা কোথায়? এখানে কিছু একটা মিস্টেক হয়েছে, এমসিকিউটাতে অপশনে এস দশা নাই, কিছু একটা হয়েছে। আহারে আহারে আহারে, এই যে দেখো, এই যে দেখো এস দশায় এই সময় হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়, হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়, তাহলে এটা এস দশা হবে। এখানে কোন একটা কিছু হয়েছে আর কি, দশা এস, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। কিউট না? আচ্ছা, ক্রোমোজোম কোষের বিষুবী অঞ্চলে বিন্যস্ত হয়। দেখো এটা যশোর বোর্ড 22, একই কোয়েশ্চেনের প্যাটার্ন বারবার আসতেছে, বারবার, এই জন্য 115টা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে মিলাইলে বা ভালো মতন মার্চ করলে 30টা এমসিকিউ হবে। নিচের কোনটি নিউক্লিয়াসের বিভাজন? ও মাই গড, ও মাই গড, পরীক্ষা দেখো একদম 2015 সাল থেকে 22 সাল পর্যন্ত আসতেই আছে। হাউ সুইট, হাউ সুইট। নিচের কোনটি নিউক্লিয়াসের বিভাজন? ক্যারিওকাইনেসিস। মিয়োসিস কোষ বিভাজনের ফলে ক্ষতস্থান পূরণ না, এটা একটু আগে আমরা করলাম। মিয়োসিস কোষ বিভাজনের ফলে প্রজাতির স্বকীয়তা ঠিক থাকে, জীবে বৈচিত্র্য সৃষ্টি হয়, এটা ট্রু। ক্ষতস্থান পূরণ করে জিনিসটাকে বলা তো যাবে না, প্রজাতির স্বকীয়তা ঠিক থাকে, কথা এইটাও ঠিক, তা না হইলে তো অর্ধেক না হইলে তো ডিপ্লয়েড হইতো না, সেই সেন্সে এটা ঠিক আছে, সেই সেন্সে এটা ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার হবে 1 ও 3। কারণ প্রজাতির স্বকীয়তা বলতে যদি গ্যামেটগুলা অর্ধেক ক্রোমোজোম না হইতো, তাইলে ওরা কিভাবে, এই মানে গ্যামেট অর্ধেক ক্রোমোজোম না হইলে ওরা বাড়বে কেমনে? তো যদি গ্যামেটগুলো সেম সেম ক্রোমোজোম ডাবল ট্রিপল হইতে পারতো, তাহলে প্রজাতির স্বকীয়তা ঠিক রাখার জন্য মিয়োসিস লাগবে। চিত্রটা খুব সুন্দর। কিউচিহ্নিত প্রক্রিয়াটির নিচের কোথায় দেখা যায় যখনই ক্রোমোজোম লাগা যাবে, তার মানে এটা প্যাকাইটি। এই সব বোর্ডের কোশ্চেন দেখো সেম, তুমি বুঝতে পারবা যে বারবার আমি করাচ্ছি, তাহলে মুখস্থ হয়ে যাবে। আমারও বোরিং লাগতেছে, কিন্তু এটা মুখস্থ হয়ে যাবে তোমাদের। প্রযোজ্য নতুন প্রকরণ সৃষ্টি, মাতৃগুণ সম্পন্ন জীব সৃষ্টি, নো 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 নো, রাইট অ্যান্সার 2 ও 3। নতুন প্রকরণ সৃষ্টি হবে, জিনগত পরিবর্তন হবে। উদ্দীপকের চিত্রের কোন দশায় ডিএনএ রেপ্লিকেশন হয়? আল্লাহু আকবার, এটা এস দশা। তাহলে একটা হচ্ছে বি সি ডি, অবশ্যই সিতে হবে, তাই না? কারণ ডিএনএ অণু রেপ্লিকেশন সিতে হবে, অর্থাৎ এস দশায় হবে, মানে মাঝখানে হবে, জি1 আর জি2 এর মাঝখানে। তো সি হচ্ছে বি আর ডি এর মাঝখানে। কিউ হচ্ছে উদ্দীপকের কিউ প্রক্রিয়া শুরুতে যা হয়, এই কিউ মনে হয় এখানে না, এই কিউটা সম্ভবত এটা এই পর্যন্ত আসবে, তা না হইলে ভাল লাগতেছে না। তো জিনগত প্রকরণ, ক্রসিং ওভার, সিস্টার ক্রোমাটিডের, জীবনে কোনোদিন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হবে না, এখানে নন সিস্টার ক্রোমাটিডে অংশের বিনিময় হবে। তাহলে রাইট অ্যান্সার অফকোর্স 1 হবে আর 2 হবে, 1 হবে আর 2 হবে। উদ্দীপকের কি অংশটিতে সংঘটিত প্রক্রিয়া? সিনেপসিস, বাইভ্যালেন্ট সৃষ্টি, টেট্রাট, সবই আছে। সিনেপসিসও হবে, বাইভ্যালেন্ট সৃষ্টি হবে, অ্যাকচুয়ালি দাঁড়াও, কারণ টেট্রাট হইতে গেলে তাকে বাইভ্যালেন্ট হইতে হবে, বাদ দিব কি? চিত্রটার কোনো একটা সমস্যা আছে। এখন যদি বলতো আমারে এই দুইটা কি, তাহলে এই দুইটা সিস্টার ক্রোমাটিড। আচ্ছা এই দুইটা কি? এই দুইটা নন সিস্টার ক্রোমাটিড। আচ্ছা এই পুরো সাইডটা একসাথে কি? এটা হলো টেট্রাট। ঘটনাটা কোথায় ঘটে? প্যাকাইটিনে। এই পুরোটার নাম কি? ক্রসিং ওভার। কোনোটাই বাদ দেওয়া যাচ্ছে না। এখন অ্যাকচুয়ালি সিনেপসিস আর বাইভ্যালেন্ট সৃষ্টি, এই দুইটা ঘটনা হচ্ছে জাইগোটিনের। মানে আমি যদি অ্যাকচুয়ালি বইয়ের হিসাবে যাই, এটা হচ্ছে জাইগোটিনে, আর টেট্রার সৃষ্টিটা হয় প্যাকাইটিনে। কি করব? ডিফিকাল্ট। আমি অপশন, আমি তোমাকে কোয়েশ্চেন্সের অ্যান্সার বলে দিলাম, বলতে পারছি না, কারণ কিউ এর দাগটা কোথায় গিয়ে শেষ হয়েছে একমাত্র আল্লাহ জানে। আচ্ছা, ও মাই গড, এত কঠিন প্রশ্ন আমি তো পারি না, এত কঠিন প্রশ্ন। যাই হোক, হ্যাঁ, এই জগতে আর তো একবার যদি কেউ ভালোবাসতো,
আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। এটি পড়াইতে পড়াইতে কেমন জানি লাগতেছে, গান না গেলে ভালো লাগতেছে না। মাইটোসিসের অ্যানাফেজ ধাপে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমগুলো যে আকৃতি, মেটাসেন্ট্রিক ভি, তার মানে এটা হইল মেটা, কোনো কথা নাই। মেটা যে হচ্ছে অ্যাক্রো, এল হচ্ছে সাবমেটা, এল হচ্ছে সাবমেটা, আই হচ্ছে টেলো। নিচের কোন ধাপে ক্রোমাটিডগুলো মেরুমুখী চলন শুরু হয়? মেরুর দিকে দৌড়াতে থাকে অ্যানাফেজ। বিরাম 1, 30 থেকে 40। দেখি কত তাড়াতাড়ি আমি পারি, তোমরা আমার সাথে সাথে পারো কিনা একটু দেখি। কোন উপপর্যায়ে বাইভ্যালেন্ট? ওয়াও, চলে দেখো সব বোর্ডের কোশ্চেন। তারপর মিওসিস প্রোফেজ এর সঠিক ক্রমপর্যায়, মিওসিস প্রোফেজ 1 এর সঠিক ক্রমপর্যায় হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকানেসিস। এলজেপিডিডি, এলজেপিডিডি, এই যে এটা, তাই না? সোজা প্রশ্ন, এইগুলো সোজা, এই চ্যাপ্টার অনেক সোজা। ইংরেজি বিভিন্ন অক্ষরের মতো দেখায়, অবশ্যই অ্যানাফেস। হাউ সুইট, হ্যাঁ অবশ্যই অ্যানাফেস, এগুলা সহজ। প্রান্তীয়করণ কোন পর্যায়ে ঘটে? প্রান্তীয়করণ তখনও চলতে থাকে, তাইলে এটা ডিপ্লোটিন হবে। আচ্ছা, নিম্নের কোন পর্যায়ে কোষ প্লেট তৈরি হয়? অবশ্যই টেলোফেজ, অবশ্যই টেলোফেজ, অবশ্যই টেলোফেজ। কোষ বিভাজন কি আবিষ্কার করেন? কোষ বিভাজন ডাব্লিউ ফ্লেমিং আবিষ্কার করেন। বোভেরি না, স্ট্রাসবার্জার কোষ বিভাজন, রুডolf ভিরসাও হচ্ছে কোষ তত্ত্ব প্রদান করেছে। ক্রোমোজোমাল ড্যান্স, ইয়েস, ক্রোমোজোমাল ড্যান্স হচ্ছে প্রোমেটাফেজ। একদম স্ট্রেইট, তোমাদের পরীক্ষায় কনফার্ম কমন পড়বে, কনফার্ম। দেখো আমি সব এমসিকিউ নিয়ে আসছি, সব বোর্ডের এমসিকিউ। সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভাজন ঘটে কোন ধাপে? মেটাফেজ। অ্যানাফেজ বলা যাবে না, কারণ মেটাফেজে হচ্ছে দৌড়ায়, দৌড়ায়, হ্যাঁ। দেহে টিউমার ছড়িয়ে পড়া, এটাকে মেটাস্ট্যাসিস বলে, মেটাস্ট্যাসিস। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, তোমরা মাথায় রাখো, অঙ্ক, অঙ্ক শব্দের মানে হচ্ছে ক্যান্সার। অঙ্কোজেনেসিস এটা হচ্ছে প্রসেস অফ ক্যান্সার ক্রিয়েশন, প্রসেস অফ ক্যান্সার ক্রিয়েশন, হ্যাঁ, এটার নাম হচ্ছে অঙ্কোজেনেসিস। তারপরে মেটাস্ট্যাসিস, মেটাস্ট্যাসিস এটা হচ্ছে ছড়ায় পড়া, ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়া, মেটাস্ট্যাসিস ছড়িয়ে পড়া। নিচের কোন ধরনের কোষে মিওসিস কোষ বিভাজন সংঘটিত হয়? অ্যান্সার হচ্ছে পরাগ মাতৃকোষে। করতে থাকি দেখো, মানে হয়ে যাইতেছে আর কি। এক্স আকৃতির গঠন, ও ভাই এটা প্যাকাইটিন, এক্স আকৃতির গঠন প্যাকাইটিন, অদৃশ্য হয়ে যায়, অদৃশ্য। এটা কোন সময় অদৃশ্য হয়ে যাবে? মানে এটা হয়তো লাস্ট ফেজে এসে অদৃশ্য হয়ে যাবে, মানে এখন দুইটা নিউক্লিয়াস ভাঙবে। প্যাকাইটিন উপপর্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য, প্যাকাইটিন উপপর্যায়ের ক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি। নো নো বেবি, নো 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 নো, এটার সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 2। এরপর আমরা একটা টান দিব, তাড়াতাড়ি করে ফেলবো, হ্যাঁ আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। ক্রসিং ওভার ঘটে, জীবনে কোনোদিন লেপ্টোটিন দশায় হয়েছে না, এটা প্যাকাটিন দশায় হয়েছে। হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে হবে, কিন্তু নন সিস্টার ক্রোমাটিডে হবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 2 ও 3। সাইটোকাইনেসিসের বৈশিষ্ট্য, জীবনে কোনোদিন এটা নিউক্লিয়াসের বিভাজনের মধ্যে পড়ে না রে ভাই। তাহলে সাইটোপ্লাজমের বিভাজন হইলে তো কোষ বাড়বে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 2 ও 3। হ্রাসমূলক বিভাজনে তৈরি হয়, হ্রাসমূলক বিভাজনে তৈরি হয় গ্যামিট, বৈচিত্র্য, সেটা ঠিক আছে। জাইগোট সৃষ্টি, এটা তো ফিউশন হয়ে গেল, তো ফিউশন তো বিভাজনের ফলে না, নো 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 নো। তাহলে গ্যামিট হবে, বৈচিত্র্য হবে, গ্যামিট হবে, বৈচিত্র্য হবে। ইন্টারকাইনেসিসে
ইন্টারকাইনেসিস মানে মিউসিস 1 আর 2 এর মাঝে। ইন্টারকাইনেসিসে ডিএনএ অনুলিপন, এখানে একটা কাহিনী সম্ভবত প্রয়োজনীয় আরএনএ এবং প্রোটিন তৈরি হবে, ঠিক আছে, কিন্তু ডিএনএ অনুলিপন নো। রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 3। জীবের জীবনচক্রের জন্য মাইটোসিস প্রয়োজন, অফকোর্স প্রয়োজন, নাহলে আমরা বড় হবো কেমনে? বৃদ্ধি সাধন, জনক উৎপাদন করে, জায়গোটকে ভ্রূণে পরিণত করে। ওয়েট, জায়গোট, ইয়েস, জায়গোটকে ভ্রূণ হওয়া মানে জায়গোটের মধ্যে মাইটোসিস হইতে হবে। ভ্রূণ হওয়া মানে জায়গোটের মধ্যে মাইটোসিস হইতে হবে। জনন কোষ উৎপন্ন করে, জনন কোষ মিউসিসের ফলে উৎপন্ন হয়। তাহলে এখানে রাইট অ্যান্সার 1 ও 3। এটা আবার কি? ওফ, দেখছো, করতে করতে টায়ার্ড হয়ে গেলাম। উদ্দীপকের এ অংশে সংঘটিত প্রক্রিয়া, তার মানে এখানে ক্রোমোজোম এক্সচেঞ্জ হবে। তাহলে ক্রোমোজোম এক্সচেঞ্জ হওয়ার জন্য অবশ্যই এন্ডোনিউক্লিয়াস এনজাইম লাগবে, জোড়া লাগানোর জন্য লাইগেজ লাগবে, কায়াজমা সৃষ্টি হবে, জিনের পরিবর্তন ঘটবে, সবই ঘটবে, তিনটাই হবে, তিনটাই। আচ্ছা, উদ্দীপকের ও মানে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, মেটাফেজে অফকোর্স মেটাকাইনেসিস হবে। তাহলে ক্রোমোজোমের মেরুমুখী চলন ঘটবে, ক্রোমোজোমের মেরুমুখী চলন ঘটবে পিতে, নিউক্লিওলাসের আবির্ভাব ঘটবে কিউতে, আর স্পিন্ডল তন্তু গঠিত হবে এনে, তাই না? আচ্ছা, উদ্দীপকের চক্রের কোনটি সঠিক? বাবারে বাবা, এটা মাইটোসিস আমি বুঝছি, অস্বাভাবিকতা যে স্বাভাবিকতা সেটা ঠিক আছে। A1 দশা সাইক্লিন প্রোটিন, A1 মানে G1, ঠিক আছে। এটি যে কোনো এটি যে কোনো ধরনের কোষ বিভাজনে দেখা যায় না। না মানে এটি কোষচক্র তো হইতে হবে, কিন্তু যে কোনো ধরনের কোষ বিভাজন এটা বলা ঠিক হবে না। তাইলে এটা রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 2। উদ্দীপকের চিত্রটি কোষ বিভাজনের কোন ধাপ নির্দেশ করে? মাঝখানে আছে না, মাঝখানে, তাহলে মাঝে থাকলে মেটাফেজ, মাঝে থাকলে মেটাফেজ। এই মেটাফেজের জন্য বিষুবাঞ্চল অবস্থান করে, মেটাকাইনেসিস ঘটে, ক্রোমোজোম খাটো মোটা সব ঠিক আছে, সব সব ঠিক আছে। ইন্টারফেজ দশায় কি ঘটে? এডিপি তৈরি হবে কেন? ফসফোরাইলেশন হবে না, এটিপি তৈরি হবে। সো ডিএনএ প্রতিলিপন ঘটবে, মাইটোক্রিউবুস তৈরি হবে, তা নাহলে স্পিন্ডল ফাইবার হবে না। এডিপি তৈরি হওয়ার ক্ষেত্রে এটিপি তৈরি হতে হবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 2। উদ্দীপকের কোষ বিভাজনটি সংগঠিত, ভাই এটা না বারবার দেখলাম। উদ্দীপকের কোষ বিভাজনটি জনন কোষে তো হবে না, জনন কোষে হবে না। রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 3, 1 ও 3। এটি মাইটোসিসের ফলে অবশ্যই মাতৃ বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে, ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন হবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1, 2 ও 3। ওয়াও, উদ্দীপকের আবার it is coming again and again, again and again. উদ্দীপকে প্রদর্শিত প্রক্রিয়াটি সংগঠনের পূর্বে মানে ক্রসিং ওভার হওয়ার আগে সিনেপসিস হইতে হবে, বাইভ্যালেন্ট হইতে হবে, টেট্রা সৃষ্টি সবই হইতে হবে, কিছুই বাদ থাকতেছে না, কিছুই বাদ থাকতেছে না। 100 এমসিকিউ একদম সিমিলার, ঘুরে ফিরে একই জায়গার প্রশ্ন আসতেছে। মিউসিসের প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপদশায় দৃশ্যমান এক্স আকৃতির অংশকে কায়াজমা বলে। গতিপ্রাপ্ত হয় অ্যানাফেজ, জোড়া বাঁধে জাইগোটিন। বিষুবীয় প্লেটে থাকে, মেটাকাইনেসিসে হয়, খাটো মোটা হয়, তিনটাই হবে। ঘুরে ফিরে একই টাইপের কোয়েশ্চেন। বাবারে, যে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অবস্থান ঠিক মাঝখানে, হ্যাঁ, বিভাজনের সেটি করে অ্যানাফেজ পর্যায়ে যে অবস্থা তা হলো, ও বাবা, মেটাসেন্ট্রিক। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? অবশ্যই নিউক্লিয়াসের বিলুপ্তি, এটা তো মেটাফেজে হবে। এখানে যেহেতু মেটাফেজ নাই, অ্যানাফেজ দিয়ে দিলাম, সেফ সাইড। ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক, মাতৃকোষের অর্ধেক, এটা এই অ্যানাফেজেই হয়ে যাবে, অ্যানাফেজ 1-এই হয়ে যাবে, 2 ভাগ হয়ে যাবে। এটা আবার কি? আচ্ছা, ও মা গো, তাহলে লেপটোটিন, জাইগোটিন,
প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তাহলে সিএডিবিই, সিএডিবিই, সিএডিবিই। বাপরে, প্রক্রিয়ার ফলে এটা কি হয়েছে? ক্রসিং ওভার হয়ে গেছে, ক্রসিং ওভার হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে জিনগত পরিবর্তন হবে, বৈশিষ্ট্যগত পরিবর্তন হবে, প্রজাতিতে বৈচিত্র্য আসবে। তাহলে রাইট অ্যান্সার তিনটাই হবে। উদ্দীপক চিত্রে ক্রোমোজোমটি কোন ধরনের? এটা এল এর মতো, মানে সাবমেটাসেন্ট্রিক। মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে? চিত্র ক এর মতো দেখা। এবারে ভাই চিত্র ক কোনটা? এইটা। হ্যাঁ, এইটা। তাহলে এটা চিত্র ক এর মতো দেখা যায় কোন পর্যায়ে? এটা অফকোর্স অ্যানাফেজে হবে। মুখস্থ হয়ে গেছে। মেরুর দিকে অ্যানাফেজ। আহা, অ্যাস্টার রশ্মি, সেন্ট্রিওল, সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রশ্মি আসে, সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রশ্মি আসে। ওরে বাবারে। আচ্ছা, জনন কোষ সৃষ্টি হয়, এরপরে কোনো এক ধাপে ক্রোমোজোমের মধ্যে ক্রস চিহ্নিত অংশ সৃষ্টি। ওয়াও, এটা তো আগে জানতাম না। মায়োসিস, সমস্যা নেই, মিওসিস মায়োসিস নিয়ে প্যারা নাই, মায়োসিস। আচ্ছা, ক্রস চিহ্নের বৈশিষ্ট্য অবশ্যই জিনের বিনিময় হবে, প্যাকেটিন কোষ দৈহিক বৃদ্ধিতে সহায়তা করবে। নো, রাইট অ্যান্সার 1 ও 2। দেখ, আমি একটু তাড়াতাড়ি সলভ করছি, তোমরা কিছু মনে করো না। তোমরা যারা দেখছো যে মানে প্রথমে একটু বলছি তো একটু টান দিছি আর কি, এই প্রশ্নগুলাই সব বোর্ডে আসছে। তো তুমি দেখছো যে একই রকম প্রশ্ন বারবার আসছে, একই টাইপের কোয়েশ্চেনই আসছে। সো আশা করি যে তোমাদের মানে আমার ভিডিওটা দেখলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তা আমি এটা খুব বোরিং লাগছে আমার কাছে, বাট মানে লাস্ট মোমেন্টে স্টুডেন্টকে একটু দেখানো বা একটু প্র্যাকটিস করানো বা একই জিনিসগুলোকে একটু চালায় নেওয়া যাওয়া। ওকে, থ্যাংক ইউ। নিউক্লিয়াস সিরিজের পরের ভিডিও কোষ রসায়ন কামিং সুন।